শুরু হচ্ছে লেখকরা। তখন আমি খবরের কাগজের পাতা উল্টোছি ডিম ভাজা সহযোগে সকালের প্রথম চায়ে চুমুক দিতে দিতে। গোটা ঘরে ছড়িয়ে পড়েছে সকালের মিষ্টি রোদ্দুর। আমার ঘরের জানালা দিয়ে নিচের রাস্তাটা দেখা যায়। দেখলাম একটা সাদা অ্যাম্বাসাডর এসে দাঁড়ালো। আমাদের উইলসন রোডের ঠিকানা এটা এমন কিছু অস্বাভাবিক বিষয় নয় বটে, কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক হলো যখন ঘনরাম এসে খবর দিল বর্ধমানের মুরারি মোহন রায়ের বাড়ি থেকে ড্রাইভার এসেছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তো খুবই আশ্চর্য হলাম, কে এই মুরারি মোহন রায়, আর কেনই বা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে? আমাদের কোথায় যেতে হবে তাই বুঝতে পারলাম না। ঠিক এমন সময় অলোকেশ ঘরে প্রবেশ করতে করতে বলল, ও ত্রিজিৎ, তোমাকে তো বলা হয়নি। কাল তুমি যখন বাজারে গিয়েছিলে তখন মুরারি মোহনবাবু ফোন করেছিলেন। তিনি আমাদের নিমন্ত্রণ করেছেন তার বাড়ি যেতে। তবে আমি দেখলাম রত্নাবতীও বাড়িতে নেই, আমাদেরও তেমন খুব একটা কাজ নেই, তাই তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম। আচ্ছা বাবা, সে তো বুঝলাম, সে না হয় যাওয়াই হলো, কিন্তু এই কে এই মুরারি মোহন বাবু? অলোকেশ তৈরি হতে হতে বলল, মুরারি মোহনবাবুর সাথে আমার আলাপ হয়েছিল বছর দুয়েক আগে। বর্ধমানে একটা বিশেষ কাজে বেশ কিছুদিন আমি সেখানে ছিলাম। এই মুরারি মোহনবাবুর সঙ্গেই তখন আলাপ হয়। খুব সাহায্য করেছিলেন তিনি। মুরারি বাবুর লোহার ব্যবসা, ভালোই পয়সা কড়ি করেছেন, বেশ কিছু সম্পত্তিও কিনেছেন। তাছাড়া যাই হোক, বাকি কথা যাওয়ার পথে হবে। নাও না, অনেকটা পথ যেতে হবে, এর থেকে বেশি দেরি হলে দুপুরে খাবারটা জমিয়ে খাওয়া যাবে না। আমি চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়িয়ে রওনা দেবার প্রস্তুতি নিতে নিতে বললাম, মানে আরো অনেক ব্যাপার আছে, তাই তো? অবশ্যই আছে, না হলে কি আর স্বল্প পরিচিত একটা মানুষ হ্যাঁ আমাকে টেলিফোন করে চাষের তাজা সবজি, পুকুরের জ্যান্ত মাছ, দেশি মুরগির ঝোল খাবার নিমন্ত্রণ করে অকারণে? রত্নাবতীর দাদা দ্বিজ কুমার এখানে এসে কয়েকদিনের জন্য রত্নাবতীকে এবং খোকাকে নিয়ে গিয়েছেন তাদের বাড়ি। এমনিতেই রত্নাবতী বাড়িতে না থাকা ইদানিং আমাদের প্রাত্যহিক জীবনের নিয়মানুবর্তিতার কিছুটা অভাব দেখা দিয়েছে বটে, তার উপরে এমন লোভনীয় একটা আমন্ত্রণ। সে যাই হোক, আমরা দুজন ঘনরামকে বাড়ির কর্তার সাময়িক দায়িত্ব দিয়ে মুরারি মোহন বাবুর পাঠানো গাড়িতে চড়ে বসলাম। গাড়িটা কিছু দূর এগোতেই অলোকেশ ড্রাইভারকে প্রশ্ন করল, আচ্ছা, আমাদের কতক্ষণ লাগবে মুরারি মোহন বাবুর বাড়ি পৌঁছতে? আগে বাবু বলেছেন আপনাদের এখন সরাসরি সেখানে না নিয়ে গিয়ে ওনার খামার বাড়িতে নিয়ে যেতে। সেখানে উনি আপনাদের জন্য অপেক্ষা করছেন। কেন? সেখানে কেন? আগে বাবু, আমি সামান্য ড্রাইভার, এসব কথা কি করে জানবো বলুন তো? মালিক আমায় যেমন নির্দেশ দেবেন আমি তো তেমনই করব। তবেই তো আমার স্ত্রী সন্তানেরা খেতে পাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। আমার উৎসাহের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে, আর চুপ করে বসে থেকে গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে উদাসীন হতে পারছিলাম না। অলোকেশকে জিজ্ঞাসা করলাম, এই কি ব্যাপার বলো তো, কিছু কি বুঝতে পারছো কি? আর কি সব মুরারি মোহন বাবুর ব্যাপারে বলবে বলেছিলে, কি সেটা? এ সময় আমার চোখের সামনে অন্ধকার, আমি তোমায় আর কি বলি। তবে মনে হচ্ছে একটা জটিল রহস্য আমাদের অদূরেই জাল বুনছে, তাই নিকটবর্তী সবকিছুকেই বুঝে নিতে হবে, একটু সময় প্রয়োজন। অলোকেশের এই ধরনের কথাবার্তায় আমি স্পষ্ট বুঝলাম সে পুরো ব্যাপারটা বুঝে না নিয়ে আর কথা বলতে চায় না, অথবা ড্রাইভারটিকে কোনো কারণে তার সন্দেহ হচ্ছে, তাই তার সামনে কথা বলতে চায় না। প্রায় ঘন্টা দুয়েক বিভিন্ন লঘু কথা আলোচনা করতে করতে আমরা যখন মুরারি মোহন বাবুর খামার বাড়িতে এসে পৌঁছালাম, তখন সূর্য মাথার ওপরে। গাড়িটা খামার বাড়ির দরজায় পৌঁছতেই মুরারি মোহন বাবু এসে আমাদের স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে গেলেন।
ভদ্রলোকের বয়স আনুমানিক 50 থেকে 55-এর মধ্যেই, দীর্ঘদেহী, সুঠাম স্বাস্থ্যের অধিকারী, খুব ধীরে ধীরে নিচু স্বরে কথা বলে। অলোকেশ বলল, মুরারিমোহনবাবু, আচ্ছা, ইনি আমার বন্ধু ত্রিজিৎ মুখার্জি, বিশিষ্ট লেখক। মুরারিমোহনবাবুও মুখে হাসি এনে হাত জোর করলে, কিন্তু ভদ্রলোক যে খুবই চিন্তার মধ্যে আছেন তা কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। অলোকেশও সেটা বিলক্ষণ বুঝতে পেরেছে। সরাসরি সে সব বিষয়ে না প্রবেশ করে অলোকেশ বলল, আচ্ছা মুরারিমোহনবাবু, কি ব্যাপার বলুন তো, এত জরুরি তলব? অলোকেশ বাবু, আপনারা একটু হাত মুখ ধুয়ে দুপুরের খাবারটা খেয়ে নিন, তারপর বলবো। আসলে খুবই গোপনীয় একটা ব্যাপার, খুবই চিন্তায় আছি, জানেন তো অলোকেশ বাবু, খুবই চিন্তায় আছি। ঠিক আছে, আপনার সুবিধা মতো বলবেন, আর আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করব। মুরারিমোহনবাবু আর এই ব্যাপারে কোনো কথা না বলে কিছু একটা ভেবে বললে, আসুন আসুন, ভেতরে আসুন। অলোকেশ আমার মুখের দিকে তাকায়। হয়তো ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন গোয়েন্দা প্রভর কিছু বুঝতে পেরেছে, কিন্তু আমার পক্ষে এটুকুতেও কিছু বোঝা সম্ভব না। দুপুরে কচি পাঁঠার ঝোল ও অনেক রকম পদ সহযোগে দুপুরের খাওয়া দাওয়ার পর খামার বাড়ির পাশের বড় দিঘিটার কাছে নিম গাছের ছায়ায় বসে অলোকেশের সাথে গল্প করছিলাম। সাধারণ কথাবার্তা হচ্ছিল, এমন সময় মুরারিমোহনবাবুর পরিচারক দশরথ এসে খবর দিল, বাবু আপনাদের ডাকতেছেন। আমিও অলোকেশ ঘরে এসে পৌঁছলে দেখলাম ছোট্ট বসার ঘরটায় বেতের চেয়ারে বসে আছেন মুরারিমোহনবাবু। মাথায় হাত, চোখ বন্ধ। আমাদের পায়ের শব্দে উঠে দাঁড়িয়ে বললেন, বসুন অলোকেশ বাবু, ত্রিজিৎ বাবু, আপনিও বসুন। আমরা সামনের আরো দুটো বেতের চেয়ারে বসলাম। কিছুক্ষণের নীরবতা। অলোকে সেই নীরবতা ভেঙে বলল, ব্যাপারটা কি যদি এবার একটু খুলে বলেন, এসে থেকেই আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। ব্যাপারটা আপনাকে বোঝাতে হলে অনেক আগে থেকে বলতে হয়। আমার পরিবারে বর্তমানে আমি, আমার স্ত্রী আর 2 পুত্র। আমার মা ছিলেন আমার বাবার তৃতীয় পক্ষের স্ত্রী। বাবা হরিনারায়ণ রায়ের প্রথমা স্ত্রী গত হলে আমার মা কাজলবালা দেবীকে বিবাহ করেন। প্রথম পক্ষের এক কন্যা, মানে আমার সৎ দিদি ছিলেন। বাবা তার বিবাহ যথাসময়ে দেন উপযুক্ত পাত্র সন্ধান করে। বাবার মৃত্যু হয় তার কিছুদিন পরেই। এরপর ধীরে ধীরে আমার সাথে দিদির যোগাযোগ কমে আসে। শুনেছি তারা এখন বীরভূমে থাকেন। তা সে যাই হোক, কয়েকদিন আগে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছায়। এই চিঠিখানা। মুরারিমোহনবাবু পকেট থেকে একটা চিঠি বার করে দিলেন অলোকেশের হাতে। আমিও কাত হয়ে চোখ রাখলাম। এটাকে চিঠি না বলে একটা এই 4 লাইনের হেয়ালি বলা চলে। লেখা রয়েছে, গ্রাস করিলে গুপ্তধন, রক্ত খাইব প্রাণপণ, লোভের অনল ভয়ঙ্কর, লোভে ভুলাই আপন পর। আর তার নিচে লেখা, কুশলে থাকিবেন, পরবর্তী পত্র যথাসময়ে পাইবেন। ধন্যবাদ আনতে আপনার শুভানুদায়ী দেবরাজ। আমি তো কিছু বুঝলাম না। অলোকেশ বলল, এটা এত চিন্তা করার কি আছে মুরারিমোহনবাবু? এ তো কেউ আপনার সাথে মজাও করতে পারে। চিন্তা করতাম না অলোকেশ বাবু, চিন্তা করতাম না। চিন্তাটা হচ্ছে কেবল এই 2টো শব্দকে নিয়ে, একটা গুপ্তধন আর একটা এই রক্ত খাইব। আপনার পরিবারের কি কোনো গুপ্তধন আছে বলে আপনার জানা আছে? যদি না থাকে তো দ্বিতীয় শব্দের এমনকি পুরো চিঠিখানায় কারো মশকরা হিসেবে ধরে নিতে পারেন। হ্যাঁ, এই ব্যাপারটাই আপনাকে জানাতে চাই। আমার দাদু ছিলেন রাজনারায়ণ চৌধুরীর নায়েব। জমিদারির খুব খারাপ সময়েও তিনি জমিদারির সব কাজকর্মে অত্যন্ত নিষ্ঠাবান থাকতেন
এবং জমিদারি সুদিন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। আর এতে জমিদার রাজনারায়ণ চৌধুরী একটা মূল্যবান কিছু উপহার দেন তাকে। এটা আমার দাদুর যুবক বয়সের কথা। কি উপহার দিয়েছিলেন সেটা কোথায় আছে, তার বর্তমান মূল্য কত, এই ব্যাপারে আমার সেরকম কোনো ধারণা নেই। তবে তা যে খুবই মূল্যবান তা আন্দাজ করতে পারি। হয়তো চিঠিতে সেই মূল্যবান জিনিসের কথাই বলা আছে। আপনি কি এগুলো সবই আপনার বাবার থেকে শুনেছেন? না, আমি এসবের কিছুই জানতাম না। আসলে এসব ব্যাপার আমি জেনেছি পারিবারিক নথিপত্র ঘেঁটে। আসলে আমি আমার দাদুর গোপালচন্দ্র রায়ের একটা হিসাবের খাতা দেখেছিলাম। ঠিক আমি বলা ভুল হবে, আমার ব্যবসার যে হিসেব নিকেশ করে দেবকুমার ওটা উদ্ধার করিয়েছে এবং তা আমার নজরে এনেছে। আর আপনি এই চিঠিখানা কবে পেলেন? ওই যেদিন আপনাকে ফোন করলাম না, সেই দিন সকালে, মানে গতকালই। কি দেখে আপনি বুঝলেন যে আপনার দাদুকে জমিদার রাজনারায়ণ চৌধুরী মূল্যবান কিছু দিয়েছিলেন? মানে সেই কাগজটা যদি আমাকে দেখাতে পারেন তবে আমার বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, নিশ্চয়। এই তো আমি তা আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এই কথা বলে মুরারিমোহন বাবু পাঞ্জাবির পকেট থেকে একটা হলুদ হয়ে যাওয়া কাগজ বার করে হাতে দিলেন। আমি পাশে বসে দেখলাম হলুদ হয়ে যাওয়া একটি চিরকুট আর আবছা হয়ে আসা হরফে লেখা, দেবালয়ের গোবাক্ষ হইতে রায়বাবু নকশা কাটে, 20 চরণ উত্তরে হাঁটে, ভেষণ তরুর শাখের নিচে, সে ধন আছে তৈজসেতে। তার একটু নিচে লেখা, অপাত্রের নয় এ ধন, হোক না যতই আপনজন। অলোকেশ মনোযোগ দিয়ে কাগজটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখে, তারপর আমার হাতে দিয়ে চোখের ইশারায় ভালো করে দেখতে বলে। আমি জানি না অলোকেশ এই লেখার অর্থ কিছু উদ্ধার করতে পারলো কিনা। মুখ দেখে তার বোঝার উপায় থাকে না সে কি ভাবছে। এই ক্ষেত্রেও তার অন্যথা হলো না। অলোকেশ মুরারিমোহন বাবুর উদ্দেশ্যে বলল, এই কাগজ কে কে দেখেছে? বাড়ির সকলেই। আমি, আমার স্ত্রী, আমার পুত্র দেবকুমার আর আমার ড্রাইভার গোলক। ড্রাইভার অব্দি এরকম একটা মূল্যবান কাগজ, মানে মুরারিমোহন বাবুর মতো অনুসারে গুপ্তধনের সূত্র এই কাগজে দেখার যুক্তিকতা বুঝতে পারলাম না। বললাম, ড্রাইভারকেও এমন একটা কাগজ দেখালেন? মুরারিমোহন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, গোলক গত বছর আমার কাছে এসেছে। 1 বছর হলো কাজ করছে, পড়ালেখা জানে, বিশ্বস্ত, তাই আর কি। অলোকে সেবার গম্ভীর মুখে বলল, এই 1 মাসের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি? অলোকেশ বাবু, তেমন কিছু না। আমার স্ত্রী একদিন রাতে বাড়ির উঠোনে মন্দিরের চারপাশে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। আর একদিন রাতে বাড়িতে চোর ঢুকেছিল। ছিটকে চোর কয়েকটা অতি সাধারণ কাঁসার বাসন যেগুলো বাইরে রাখা ছিল সেগুলো চুরি করে নিয়ে যায়। এছাড়া তো আর কিছুই ঘটেনি। বেশ, আচ্ছা, আমাকে কি করতে বলছেন? আমার পরিবার খুব চিন্তিত এই চিঠিতে। প্রাণনাশের ভয় পাচ্ছে তারা। আমিও বেশ বিচলিত। আমাকে এই গুপ্তধন উদ্ধারে আপনি সাহায্য করুন অলোকেশ বাবু। আশা করি তার একটা গতি হয়ে গেলে প্রাণ হারানোর দুশ্চিন্তা থেকে মুক্তি পাব। আর আপনাকে আমি উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই দেব। মুরারিমোহন বাবু, এই সমস্যার সমাধান করতে হলে আমাকে আপনার বাড়ি যেতে হবে। এখানে বসে সমাধান করার মতো মেধা যে আমার নেই। এ কি বলছেন অলোকেশ বাবু? অবশ্যই আপনাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। এখানে আসা কেবল নিভৃতে আপনার সাথে কথা কইবার জন্য। ও চিঠি পাওয়ার পর আমি একটু সাবধানতা অবলম্বন করছি মাত্র।
এই সাবধানতাটাই 1 মাস আগে গ্রহণ করলে আন্দাজ করতে পারছি এই দুশ্চিন্তায় থাকতেন না। যাই হোক, চলুন দেখি কি দাঁড়ায় শেষ অবধি। পথে আসতে আসতে মুরারিমোহন বাবুর সম্পর্কে আরো কিছু তথ্য জানা হয়ে গেল। মুরারিমোহন বাবুর পৈতৃক লোহার ব্যবসা, বাড়ি থেকে কিছুটা দূরেই তার দোকান। মোটামুটি যা কথাবার্তা হলো তাতে বেশ বোঝা গেল গোপালচন্দ্র রায়ের নায়েবির চাকুরি দিয়েই রায় পরিবারের উত্থান। গোপালচন্দ্র রায় খুবই বুদ্ধিমান মানুষ ছিলেন। জমিদারির কাজকর্মের সাহায্য যেমন সৎভাবেই করেছিলেন, নিজের টুকু বুঝে নিতে এতটুকুও ভুল করেননি। মুরারিমোহন বাবুর বাবার আমল থেকেই জমিদার বাড়ির লোকজনের সাথে সম্পর্ক আস্তে আস্তে কমে আসে। কেন জানি না অলোকেশ আবার চৌধুরী পরিবারের ব্যাপারে জানতে বেশি আগ্রহ দেখাচ্ছিল। যদিও মুরারিমোহন বাবু খুব বেশি উত্তর এ ব্যাপারে না দিতে পারলেও যেটুকু বলতে পারলেন তাতে চৌধুরীদের জমিদারি এখন আর নেই। ক্রমাগত অতিরিক্ত বিলাসিতা এবং উপযুক্ত উত্তরাধিকারের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে চৌধুরীরা জমিদারি বিক্রি করে শহরের ব্যবসা ফাঁদে। তা সে যাই হোক, অলোকেশকে আমি ভালোই চিনি। এতদিন একসাথে থাকার ফলে এবং বিভিন্ন তদন্তে অলোকেশের কাজ এগোনোর ধরন সামনে থেকে সাক্ষাৎ করার ফলে এটুকু এখনই বলতে পারি যে অলোকেশ তদন্ত শুরু করে দিয়েছে এবং বিভিন্ন সম্ভাবনাগুলো খতিয়ে দেখছে। ড্রাইভার গোলক সমস্ত পথ চুপচাপ থেকেছে। কলকাতা থেকে আসার পথেও লক্ষ্য করেছি ও খুব একটা কথা বলা পছন্দ করে না, তবে খুব ভালো শ্রোতা। গাড়ি চালাতে চালাতে খুব ভালোভাবে যে আমাদের কথা সে শুনছিল তা আমি বুঝেছিলাম। এরপর গাড়িতে প্রায় 45 মিনিট দূরবর্তী স্থানে মুরারিমোহন বাবুর বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন সূর্যের আলোর রংটা লাল। মুরারিমোহন বাবুর বাড়িটা বেশ বড় সড়ো, দোতলা, একটা বনে দিয়ানা ছাপ রয়েছে। গাড়ি একেবারে গেটে গিয়ে ঢুকে গেল। অলোকেশ ও আমি গাড়ি থেকে নেমে পড়লাম। অলোকেশ বাড়িটা একবার চোখ বুলিয়ে নিল। পুরো বাড়িটা প্রায় 7 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তার ধারে ধারে বিভিন্ন রকমের গাছপালা। বাড়ির পূর্ব দিকের আশে সাদা পাথর দিয়ে তৈরি একটি ছোট্ট মন্দির। মুরারিমোহন বাবু বললেন, অলোকেশ বাবু, শ্রীজিৎ বাবু, আপনারা একটু বিশ্রাম নিন, অনেকটা ঠকল গেছে আপনাদের। নবু, নবু, বাবুদের ঘরে নিয়ে যা। একথা বলতেই মুরারিমোহন বাবুর ভৃত্য মাঝবয়সী নবু আমাদের জিনিসপত্র তুলে নিয়ে আমাদের জন্য বরাদ্দ ঘরটিতে নিয়ে গেল। যেতে যেতে নবু বলল, বাবুরা কি কলকাতা থেকে এসেন? হ্যাঁ, কি করে বুঝলেন? তা আপনাদের চাল চলন দেখে আন্দাজ হলো আর কি। জানেন বাবু, আমার খুব শখ কলকাতা দেখার। তা না হয় যেও একদিন। আমাদের মালিকের ছেলে কলকাতায় পড়াশোনা করে। কত গল্প শুনি দাদাবাবু এলে পরে। নিচের তলায় সারি দেওয়া ঘরগুলোর মধ্যে একটা ঘরের সামনে এসে দরজা খুলল নবু। ভিতরে ঢুকে দেখলাম পরিপাটি করে সাজানো। নবু বিদায় জানিয়ে ঘর থেকে যেতেই আমি বললাম, কি বুঝছো? কি আর বোঝার আছে বলো, একটা ধাঁধা সমাধান করলেই গুপ্তধন বলে মনে হচ্ছে। কিন্তু মুরারিমোহন বাবুকে হুমকি লেখা কাগজ কে পাঠালো, আর কে সেই ব্যক্তি যে অধিকার দাবি করছে ওই সম্পদে, সেই দাবি ন্যায্য কিনা, আর যদি ন্যায্য হয় তবে পেছন থেকে পর্দার আড়ালে লুকিয়ে দাবি জানাতে হচ্ছে কেন? এরকম অজস্র প্রশ্ন আছে। যদিও মুরারিমোহন বাবু গুপ্তধন খোঁজার জন্যই কেবল পারিশ্রমিক দেবেন, তবুও আমি তো আর গোয়েন্দা নই, ডিটেকটিভও নই। আমি হলাম, জানি, আর বলতে হবে না। জানো যখন, তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছো যে আমি সমগ্র সত্যটাকে উদ্ঘাটন করতে চাই। তবে কি জানো তো ত্রিজিৎ, মুরারিমোহন বাবুর এই গুপ্তধন প্রাপ্তি তার জীবনে বড়সড় বিপর্যয় নিয়ে আসতে পারে। আমি অলোকেশের আন্দাজ খুব একটা ভুল হতে দেখিনি কোনোদিনই। আর এও জানি অলোকেশ নিজে সম্পূর্ণ না জেনে কিছু বলবে না, তাই আর কথা বাড়ালাম না। এর পরদিন সকালে চা পানের পর থেকে
আমাদের কাজ শুরু হলো। অলোকেশ সমস্ত বাড়িটা ভালো করে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল। আমাদের সাথে মুরারি মোহনবাবুও ছিলেন। বাড়িটার চতুর্দিকে প্রায় 7 ফুট উঁচু প্রাচীর রয়েছে। প্রাচীর থেকে হাত দুয়েক দূরে সারি দিয়ে গ্লুম জাতীয় বিভিন্ন গাছ। গাছগুলো দেখে বোঝা যাচ্ছিল বেশ যত্ন করা হয়। বিশাল পুরাতন দোতলা বাড়িটা সমগ্র জমির দক্ষিণ দিক দিয়ে হওয়ায় সামনে গেট অবধি অনেকটা ফাঁকা জায়গা। যাবার বাঁধানো রাস্তা ছাড়া বাকি অংশে বিভিন্ন রকমের ফুলের ও ক্যাকটাসের গাছ রয়েছে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা শিব মন্দির রয়েছে। সেখানে কুল পুরোহিত নিত্য পুজো করে। চাকর, রাঁধুনি, ড্রাইভারের ঘরগুলো রয়েছে বাড়ির এক পাশে। সবকটির দরজায় পূর্ব দিকে মুখ করা। তার পাশেই রয়েছে খিড়কি দরজা, যেখান দিয়ে পিছনের বড় পুকুরে যাওয়া যায়, আবার তার পাশ দিয়ে মূল রাস্তাতেও বেরোনো যায়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা বাড়িটা ঘুরে দেখলাম। এরপর বসার ঘরে এসে বসে অলোকেশ বলল, মুরারিমোহনবাবু, আমাকে ওই কাগজটা দিতে পারেন? বিলক্ষণ, আপনি বসুন, আমি এখনই এনে দিচ্ছি। মুরারি মোহনবাবু ব্যস্ত হয়ে উঠে গেলেন কাগজটা আনার জন্য। আমি অলোকেশকে বললাম, অলোকেশ, মনে হচ্ছে মুরারি মোহনবাবু তোমাকে পাশে পেয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছে। হ্যাঁ, সবই তো সকাল, রাত এখনো আসা বাকি। এখনই নিশ্চিন্ত না হয়ে ওনার সাবধান হওয়া উচিত। মানে তুমি কি বলছো? কথাটা আর শেষ হলো না। মুরারি মোহনবাবু ঘরে প্রবেশ করলে, হাতে ধরা সেই গুপ্তধনের চাবি কাঠিখানি। আমি চুপ করে গেলাম। অলোকেশ হাত বাড়িয়ে কাগজটা মুরারি মোহনবাবুর থেকে নিয়ে বলল, মুরারিমোহনবাবু, আমি যদি কাগজটা আমার সাথে রাখি, আশা করি আপনার আপত্তি নেই। না না, আপত্তি থাকবে কেন? আপনি না চাইলেও আজই আমি আপনাকে এটা দিতাম। আসলে কেমন যেন নিজের কাছে রাখতে ভারী ভয় করছে। কি ভয়? চুরি? আপাতত তার ভয় নেই। এই ব্যাপারে নিশ্চিত থাকুন, যদি এই কাগজ চুরি হওয়ার হতো তাহলে এতদিনে তা হয়ে যেত। আচ্ছা মুরারিমোহনবাবু, আজকে ব্যবসার কাজে গেলেন না? আমি এখন রোজ যাই না, ওই টেপ কুমারী দেখাশোনা করে, সন্ধ্যায় সব হিসেব বুঝিয়ে দেয়। আচ্ছা, এই দেবকুমার কতদিন হলো আপনার এখানে কাজ করছে? তা প্রায় ধরে নিন ওই 1 বছর বা তার একটু বেশি হবে। ও তো এই বাড়িতেই থাকে। ও নিজের বাড়ি কোথায়? ওর নিজের বাড়ি তো বাঁকুড়া। খুবই বিশ্বস্ত ছেলে। ঠিক এই সময় দরজায় কারোর ছায়া দেখা দেয়। হঠাৎ যেন সেটা সরে গেল। অলোকেশ গলা উঁচিয়ে বলল, কে কে ওখানে? বলতে বলতেই উঠে দরজার দিকে এগিয়ে যাই। আমিও মুরারি মোহনবাবুও এগিয়ে আসে। দেখি সেই ড্রাইভার কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার গোলক, তুমি এখানে? না, মানে আমি জিজ্ঞেস করতে এসেছিলাম বাবু, আজ কোথাও বেরোবেন কি না? যদি না বের হন তবে আমি এ বেলাটা একটু ছুটি নিতাম। আমার মেয়েটার বড্ড অসুখ, একবার দেখেই চলে আসবো। বিকেলেই চলে আসবো বাবু। মুরারি মোহনবাবু অত্যন্ত বিরক্তি নিয়েই বললেন, তাই বলে তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনবি? মুখ না না, আমি কিছু শুনিনি বাবু। আমি তো আসতেই আপনারা উঠে এলেন। চোখের সামনে থেকে দূর হয়ে যা হতবাগা। গোলক চলে যেতেই অলোকেশ বলল, এই গোলকের বাড়ি কোথায় মুরারিমোহনবাবু? এই তো 3-4টে গ্রাম পরে। মশাই, ঘটনা যা ঘটেছে তাতে তো সবাইকেই সন্দেহ করতে হচ্ছে দেখছি। না না মুরারিমোহনবাবু, ও কাজ তো এখন আমার। আপনি এক কাজ করুন, গোলককে একবেলা ছুটি দিয়ে দিন। বলছেন? কোনো অসুবিধা নেই তো? আরে না না, আপনি ছুটিটা দিন। লোকটার চোখ মুখ দেখে মনে হলো ঠিকই বলছে। আচ্ছা, আপনি যখন বলছেন আপনারা বসুন, আমি আসছি। মুরারি মোহনবাবু চলে যেতেই আমি অলোকেশকে বললাম, অলোকেশ, তুমি কি গোলককে সন্দেহের বাইরে রাখছো? আমার তো তার কাজকর্ম বেশ সন্দেহজনক মনে হচ্ছে।
সন্দেহ করার মতো কিবা ঘটেছে? এখনো অবধি আমাদের কাজ তো গুপ্তধন উদ্ধার করে দেওয়া, আর সত্যান্বেষণের কথা যদি বলি তবে তাও হবে উপযুক্ত সময়। আর কি বলতো, খোকার জন্মের পর থেকে পিতৃত্বের মানেটা বুঝতে পেরেছি, তাই গোলকের কথা শুনে তোমার বন্ধুটিও কিঞ্চিত বিহ্বল হয়ে পড়েছে বই কি। বুঝলাম অলোকেশের মনে গোলকের শিশুকন্যা সম্পর্কে একটু মায়ার সৃষ্টি হয়েছে। আরও বুঝলাম অলোকেশ গুপ্তধন সুরক্ষিত করার ব্যাপারে আগে মনোযোগ দিতে চাইছে। অলোকেশ ও আমি আমাদের ঘরে চলে এসে খুব মনোযোগ দিয়ে গুপ্তধনের চাবিকাঠি, সেই শতাব্দীর প্রাচীন কাগজটা দেখতে থাকলাম। দেবালয়ের গোবাক্ষ, অর্থাৎ ওই মন্দিরের জানালা। একদম ঠিক বলেছ। দেবালয়ের গোবাক্ষ থেকে রায়বাবু নকশা কাটে। এখানে নিশ্চিত গোপালচন্দ্র রায় নিজের কথাই বলছেন। 20 চরণ উত্তরে হেঁটে মানে দাঁড়ালো মন্দিরের জানলা থেকে 20 পা হাঁটলে। ভেষজ তরুর শাখের নিচে। এখানে কোনো গাছের কথা বলা হচ্ছে, আর এখানেই আটকাচ্ছে ত্রিজিৎ। মুরারিমোহন বাবুর বাড়ির মন্দিরের উত্তর দিকে 20 পা হাঁটলে তো বাড়িতে ঢোকার 8 ফুট বাঁধানো রাস্তা, সেখানে কোনো গাছ থাকবে কেন? এমনও তো হতে পারে যে মুরারিমোহন বাবুর বাবা বা মুরারিমোহন বাবু বাড়িতে ঢোকার রাস্তাটা নতুন করে করেছিলেন। না না ত্রিজিৎ, এমনটা হওয়ার সম্ভাবনা কম। বাড়ির অবস্থান, মূল ফটক, রাস্তার প্রকৃতি সবই পুরাতন মনে হচ্ছে। তবু তুমি যখন বলছো তখন একবারই বাড়ির পুরাতন ম্যাপটা মুরারিমোহন বাবুর থেকে চেয়ে নিতে পারি। আশা করি এটি সযত্নে রাখা আছে। আচ্ছা অলোকেশ, চিঠিটা কি ডাকযোগে এসেছিল? তাহলে তো স্ট্যাম্প থাকা উচিত ছিল ডাক বিভাগের, সেটাও তো দেখলাম না। দূর, ওটা কোনো চিঠিই না, ওটা একটা চিরকুট। ওটা ডাকযোগে আসেনি হয়তো। চলো ত্রিজিৎ, বাড়িতে একবার ভালো করে দেখি। আমিও অলোকেশ বাড়ির আনাজ কানাজ ভালো করে দেখছিলাম, বিশেষ করে মন্দিরের অংশটা। হঠাৎ দোতলার ওপরে এক মহিলাকে দেখলাম। মুখে একরাশ বিরক্তি নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। আমি অলোকেশকে সে কথা বলতেই অলোকেশ সেদিকে এক ঝলক তাকায় এবং সেই মহিলা সঙ্গে সঙ্গেই সরে যায়। সৃজিত, মনে হয় বাড়ির মালকিনের আমাদের আগমন একেবারেই পছন্দ হয়নি। তাতে যাই হোক, কাজ যখন নিয়েছি শেষ তো করতেই হবে, কি হলো? আমি অলোকেশের কথায় সম্মতি জানালাম। আমরা ঘুরতে ঘুরতে বাড়ির কর্মচারীদের জন্য বরাদ্দ ঘরগুলোর কাছে চলে এসেছিলাম। দেখলাম নবু উঁচু হয়ে বসে কি যেন করছে। আমরা তার কাছে যেতেই সে উঠে দাঁড়িয়ে বলল, আরে বাবুরা, এদিকে কিছু দরকার নাকি? আরে না না, এমনি ঘুরতে এলাম এদিকে। আচ্ছা বাবু, দরকার থাকলে পরে বলবেন। অলোকেশ একটা তালা বন্ধ ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, নবু, এই ঘরটাই তো দেবকুমার বাবুর, তাই না? আজ্ঞে বাবু। দেখলাম সব ঘরের দরজাই খোলা, কেবল ওই দেবকুমার বাবুর ঘরটাতেই তালা বন্ধ। আমরা আরও একটু এদিক ওদিক ঘুরে চলে এলাম। দুপুরে স্নান সেরে ঘরে ঢুকেই আমি অলোকেশকে দেখতে পেলাম না। এদিকে ওদিকে দেখতে দেখতে কর্মচারীদের জন্য বরাদ্দ ঘরগুলোর কাছে আসতেই দেবকুমারের ঘর থেকে অলোকেশের গলার স্বর শুনে এগিয়ে গেলাম। দেখি অলোকেশ চেয়ারে বসে এবং একটি বছর 22-এর ছেলে পাশের তক্তপোষের ওপর বসে কথা বলছে। কথাবার্তা শুনে বুঝলাম ইনি মুরারিমোহন বাবুর বিশ্বস্ত কর্মচারী দেবকুমার। আমাকে দেখতে পেয়ে অলোকেশ বলে, আরে ত্রিজিৎ, এসো এসো, আলাপ করিয়ে দিই। ইনি দেবকুমার সেন, মুরারিমোহন বাবুর হিসাব রক্ষক, আর ইনি হলেন স্বনামধন্য লেখক ত্রিজিৎ মুখার্জি। ছেলেটি অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করল। অলোকেশ বলল, তাহলে দেবকুমার বাবু ইতিহাস বিষয়ে খুবই চর্চা করেন দেখছি। বেশ দুষ্প্রাপ্য বই আপনার সংগ্রহে রয়েছে। আপনাকে তো বললাম আমার খুবই পড়াশোনা করার ইচ্ছে ছিল, অভাবের জন্য পড়তে পারিনি। ম্যাট্রিকে ভালো ফল করার পরেও পড়াশোনা ছাড়তে হয়, তাই এখন যা রোজগার করি তা দিয়ে একটু স্বাদ মেটাই। তবে পুরনো বিষয় সম্পর্কে জানতে আমি খুব আগ্রহ বোধ করি, সেই হিসেবে ইতিহাস আমার খুবই পছন্দের। অলোকেশ বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখছে, যেন সে কিছু খুঁজে চলেছে। সে বলল, যা রোজগার করেন তা থেকে আপনার বাড়িতে অর্থ পাঠানোর প্রয়োজন তাহলে পড়ে না? বাড়িতে তো কেউ নেই অলোকেশবাবু, বাবা সেই ছোট্টবেলায় মারা যায়। তারপর বছর 2 আগে মাও যক্ষা রোগে ইহলোক ত্যাগ করেন। তাই
আমার না বাড়ি যাওয়ার দরকার পড়ে, না অর্থ পাঠানোর দরকার পড়ে। আচ্ছা আচ্ছা, বেশ। তা দেবকুমার বাবু, আপনি নিশ্চিত এই বাড়িতে গুপ্তধন আছে? 100% নিশ্চিত। এবং তা খোঁজার সূত্র তো আমিই খুঁজে পেয়েছিলাম ওই পুরনো নথি ঘেঁটে। আরও একটা জায়গায় আমি এই প্রমাণ পেয়েছিলাম। একটা নথিতে এই গুপ্তধনের উল্লেখ ছিল। তাই আমি নিশ্চিত নিছক পুরনো জিনিস ঘেঁটে ইতিহাস জানার ইচ্ছে থেকেই গুপ্তধনের হদিশ পাওয়া। তবে ওই সূত্র সমাধান করার মতো মেধা আমার নেই। এই কাজে মুরারি মোহনবাবু আমায় নিয়োগ করেছেন। দেখা যাক আমার মেধা আছে কিনা। আপনার অনেক নাম ডাক, আপনি নিশ্চয়ই সমাধান করতে পারবেন এই সূত্র। গুপ্তধন প্রাপ্তি তো ভাগ্যের বিষয়। হতে পারে অন্য কেউ আপনার আগেই এই সূত্র সমাধান করে সে গুপ্তধন সরিয়ে ফেলেছে। এখন যা ঘটছে তা এক ব্যর্থ প্রয়াস মাত্র। অবশ্যই হতে পারে, তবে আমার কাছে সত্য উদ্ঘাটনটাই আসল। তাই প্রয়াস ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম। যদি ধনলাভ ঘটে তো ভালো, যদি না ঘটে তবে কে পেল তা জেনেই এই স্থান থেকে যাব। যাই হোক, কথা বলে ভালো লাগলো। আপনি বরং খাওয়া দাওয়াটা করে নিন, আমরা আসি। আমি ও অলোকেশ ঘর থেকে চলে এলাম। আমি বললাম, অলোকেশ, ছেলেটি কিন্তু বেশ ভালো, হ্যাঁ, বিনয়ী, কথাবার্তাও বেশ মার্জিত। তার সাথে অত্যন্ত বুদ্ধিমান ও চতুর। সে যাই হোক, আমারও তাকে বেশ লেগেছে। তবে এখন একটা স্বাস্থ্যকর দুপুরের খাবার প্রয়োজন, বুঝলে? চলো, হয়তো সবাই আমাদের জন্যই অপেক্ষা করছে। বিকেলে মুরারিমোহন বাবুর পুত্র রূপনাথ বাড়িতে ফিরেছে 1 সপ্তাহের ছুটিতে। তার সাথে সাক্ষাৎ হয়েছে। খুব হাসি খুশি ছেলেটা। কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। সামান্য কিছু কথাবার্তা হয়েছে। অনেক দূরের পথ অতিক্রম করে ক্লান্ত থাকায় সে বিশ্রাম করছে। তবে অলোকেশ যে কলকাতা শহরে বেশ বিখ্যাত তার প্রমাণ পেলাম রূপনাথের কথায়। সে অলোকেশ মিত্র না চিনলেও তার অনেক কথাই শুনেছে। আমরা, অর্থাৎ আমি আর অলোকেশ, ঘরের বাইরে চেয়ার নিয়ে বসে একটু বাতাস সেবন করছিলাম আর হালকা গল্প গুজব করছিলাম। তখন সন্ধে নেমেছে। হঠাৎ মুরারিমোহন বাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন। অলোকেশ বাবু, এই দেখুন আবার। মুরারিমোহন বাবু একটা কাগজ দেখালেন। দেখলাম তাতে লাল রং দিয়ে অপটু হাতে লেখা, গুপ্তধন নয় সবার, রাই বংশের উত্তরাধিকার, হয় যদি অন্যথা আপনজন হারাবে মাথা। মুরারিমোহন বাবু মাটিতে বসে পড়লেন। আজ যেন একটু বেশি বিধ্বস্ত লাগছে তাকে। দুহাতে দিয়ে মুখ ঢেকে বললেন, ভেবেছিলাম ব্যবসা ধার দেনা যা হয়েছে সব শোধ হয়ে যাবে, সব নতুন করে সাজাবো আবার। কিন্তু এ যে নতুন বিপদ শুরু হলো অলোকেশ বাবু। মুরারিমোহন বাবু, কিছু কিছু পথে হাঁটা শুরু করলে যে সমস্ত পথটাই হাঁটতে হয়। এখন আপনি যদি থেমে যাওয়ার কথাও বলেন তবে এই পত্রদাতা কিন্তু থামবে বলে মনে হয় না। অলোকেশ বাবু, এ কি বলছেন আপনি? আমি আমার অভিজ্ঞতা দ্বারা যতটুকু বলা সম্ভব বললাম। তবে আপনার গুপ্তধন আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন। আর মুরারিমোহন বাবু, বিপদের সময় শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। আপনি নিজেকে বরং শান্ত রাখুন। যান, একটু বিশ্রাম করুন গিয়ে। অলোকেশ বাবু, আপনি যে আমার একমাত্র ভরসা। কাল সকাল সকাল একবার বাঁকুড়া যাব অজিত। সমস্তটা এখান থেকে করা যাবে না। বাঁকুড়ার কোথায় যেতে হবে? দেবকুমারের বাড়ি যেতে চাও কি? না না, দেবকুমারের বাড়ি গিয়ে কি হবে বলো? তবে মুরারিমোহন বাবুর সৎ দিদির বাড়ি যাওয়া প্রয়োজন। তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এই পরিবারে। তবে শুধু শুধু সময় নষ্ট হবে না তো? তোমার মনে আছে ত্রিজিৎ, মুরারিমোহন বাবু বলেছিলেন তার সংসার হবার পর থেকে ধীরে ধীরে সম্পর্ক কমে আসে তার দিদির বাড়ির সঙ্গে। বিলক্ষণ মনে আছে। আর এটা তো স্বাভাবিক সাংসারিক ঘটনা। কতটা স্বাভাবিক সেটাই তো দেখতে চাই। তবে এই গোপন কাজ কাউকে বলা যাবে না। আচ্ছা বেশ, সে না হয় যাওয়া গেল, কিন্তু তার ঠিকানা সেটা কিভাবে জোগাড় করা হবে শুনি।
মণিমালা সেন, কেয়ার অফ রতন চন্দ্র সেন, গ্রাম ও পোস্ট চুমরিগাছি, জেলা বাঁকুড়া। আপাতত এই ঠিকানায় গিয়ে আমাদের যাচাই করতে হবে সেখানে মুরারি মোহন রায়ের সৎ দিদি থাকেন কিনা। কিভাবে জানলে? জানি না ত্রিজিৎ, জানি না, এখনো জানি না এই ঠিকানাটাই মণিমালা দেবীর ঠিকানা কিনা। চলো না, কাল গিয়ে দেখি কি হয়। এই ঠিকানা কোথায় পেলে? দেবকুমারের ঘরে। দেবকুমারের সাথে দুপুরে কথা বলার সময় এটা তার একটা বইয়ে রাখা চিঠিতে দেখতে পাই। তুমি বলছো দেবকুমারী মুরারি মোহন বাবুর ভাগ্নে? ঠিক তখনই নবু আমাদের কাছে এসে বলে, বাবুরা চলেন, খাবার তৈরি। পরের দিন খুব সকালে গোলক আমাদের গাড়ি করে বর্ধমান রেল স্টেশনে পৌঁছে দেয়। এটা আমাদের গোপন অভিযান, তাই সকলকে বলা হয়েছে আমরা একটা জরুরি কাজে আমাদের হুগলি যেতে হচ্ছে। আমরা দীর্ঘ রেলপথ অতিক্রম করে ভাড়ার গরুর গাড়িতে করে এসে উপস্থিত হলাম আমাদের গন্তব্যে। কিন্তু বিরাট বড় বাড়িখানা তালা বন্ধ। গ্রামের একাধিক লোকজনের সাথে কথাবার্তা বলে যা জানা গেল তাতে আমি বেশ আশ্চর্য হলাম। অলোকেশ হয়তো হয়নি। আমরা জানতে পারলাম রতন চন্দ্র সেন ছিলেন কাঠের ব্যবসায়ী, তার অনেক সম্পদ ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে গত হন প্রায় বছর 15-16 আগে। তার স্ত্রীও গত হয়েছেন বছর 2-3 আগে। একমাত্র ছেলে কলকাতার কোনো একটা জায়গায় কাজ করে, সে আর গ্রামে আসেনি। ছেলেটির নাম সন্ধান করে জানা যায় তার নাম দেবম সেন। তার মা তাকে খুব কষ্ট করে বড় করেছেন, জমানো টাকা খরচ করে এবং সম্পত্তি বিক্রি করে তাকে পড়াশোনা করিয়েছেন। শেষ দিকটায় তাদের খুব অভাবে কেটেছিল। ফেরার পথে অলোকেশকে বললাম, যাই বলো অলোকেশ, দেবকুমার বাবুর সাথে বেশ মিল আছে এই দেবমের। নামটাই শুধু তফাৎ, তাই না? আচ্ছা, দেবোত্তমকে দেবকুমার করার জন্য কি খুব পরিশ্রম দরকার? মানে তুমি বলছো? কেবল আন্দাজ করছি। শুধু বললেই তো হবে না, যদি তা করেই থাকে তাহলে তার উদ্দেশ্য কি সেটাও তো খুঁজে বার করতে হবে নাকি? আমরা যখন রায়বাড়িতে আবার ফিরে এলাম তখন অন্ধকার নেমেছে, চারিদিকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। হেমন্তের পাতলা কুয়াশা ঢাকা সন্ধ্যায় ঘরে ঘরে সন্ধ্যার শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। রাতে অলোকেশের সাথে ঘুমানোর সময় কথাবার্তা হতে হতে এক সময় বললাম, মিলছে না ত্রিজিৎ, মিলছে না। তীরে এসে বারবার তরি ডুবে যাচ্ছে, কিন্তু কিছুতেই তীরটাকে ছুঁতে পারছি না। আচ্ছা শোনো, বলছি মুরারি মোহন বাবুর থেকে বাড়ির নকশাটা তো নেওয়া হলো না। আমার কেন যেন বোধ হচ্ছে ওই নকশাটা দেখলে ধাঁধাটা সমাধান সুবিধে হবে করতে, বুঝলে? কি নেওয়া হলো না ত্রিজিৎ? আরে নকশাটা, ওনার বাড়ির প্রবেশ পথের পুরনো নকশাটা ভুলে গেলে নাকি? নকশা নকশা, ত্রিজিৎ ত্রিজিৎ ত্রিজিৎ, অনেক ধন্যবাদ ত্রিজিৎ, অনেক ধন্যবাদ। এইখানেই তো আটকে ছিলাম। আমি নিশ্চিত এ বাড়িতে পূর্বে কোনো ভেষজ গাছ ছিল যা কাটা হয়েছে। ঠিক বুঝলাম না কি বলতে চাইছো। দেবালয়ের গোবাক্ষ হইতে রায়বাবু নকশা কাটে 20 চরণ উত্তরে হেঁটে, আর এখানে নকশা মানে মানচিত্র ত্রিজিৎ। তাহলে এবার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? মানচিত্রের উত্তর দিক কোনটা হয়? মানচিত্রের উপরের দিকটা। বাইরে থেকে যদি কেউ জানলাটাকে সমতলে রেখে নকশা কাটে তবে তার উত্তর দিক হয় মন্দিরের দরজার সামনের দিকে। আর যদি মন্দিরের ভেতরে দাঁড়িয়ে রায়বাবু এই নকশা কেটে থাকেন তবে তা হয়ে যায় মন্দিরের পেছন দিক। এবার মুরারিমোহন বাবুই ভরসা। তিনি যদি বলতে পারেন ভেষজ তরু ঠিক কোন জায়গায় ছিল তবে সমস্যার সমাধান আমার হাতে, সাথে গুপ্তধন উদ্ধার। ঠিক এমন সময় বাইরে মাটিতে কোদাল চালানোর শব্দ শোনা গেল। আমাদের ঘর নিচের তলায় হওয়ায় শব্দটা বেশ স্পষ্টই শুনতে পাচ্ছিলাম। অলোকেশ উত্তেজিতভাবে দরজা খুলে বাইরে এলো, অত্যন্ত দ্রুততার সাথে পিছনে আমি। আর তখনই দেখতে পেলাম একটা ছায়ামূর্তি মন্দিরের সামনের অংশে মাটিতে কোদাল কোপ দিচ্ছে। অলোকেশ চিতার মতো লাফ মেরে দৌড় দিল সেদিকে, আমিও পিছনে। পায়ের শব্দে হকচকিয়ে থমকে গেল ছায়ামূর্তি, আর এই সুযোগে অলোকেশ তাকে জড়িয়ে ধরল। সামনের সেই হালকা চাঁদের আলোয় দেখলাম তাদের ধস্তাধস্তি। আমি চিৎকার করলাম, চোর চোর! সাথে সাথেই উপর থেকে মহিলা কণ্ঠে চিৎকার এলো, চোর চোর, সবাই এসো এদিকে, চোর! আমি এগিয়ে গেলাম সেদিকে, কিন্তু তখনই সেই ছায়ামূর্তির ধারালো কিছু দিয়ে আঘাত করে অলোকেশের হাতে। অলোকেশ ব্যথায় কোকিয়ে ওঠে,
অলোকেশের হাত আলগা হতেই ছায়ামূর্তি প্রচণ্ড গতিতে দৌড়ে গিয়ে টগর গাছটার ডাল ধরে ঝুলে পাঁচিলে উঠে বাইরে ঝাঁপ দেয়। ততক্ষণে বাড়ির সকলে জেগে উঠেছে, জ্বলে উঠেছে আলো। সকলে সেখানে উপস্থিত হয় একে একে। বেশ খানিকটা মাটি খুঁড়েছে কেউ, কোদালটাও পড়ে রয়েছে সেখানে। অলোকেশের হাতের দিকে নজর পড়তেই চমকে উঠলাম। অলোকেশ, এই তোমার হাত থেকে যে রক্ত পড়ছে অনেক। আমার কথা শুনে মুরারিমোহন বাবুও লক্ষ্য করলেন, বললেন, ইস, রক্তে ভেসে যাচ্ছে তো একেবারে। অলোকেশ বাবু, আপনি ঘরে যান, আমি রূপনাথকে আপনার ঘরে পাঠাচ্ছি। ও ডাক্তারি পড়ছে, আশা করি কোনো অসুবিধা হবে না। কি যে শুরু হয়েছে না। অলোকেশ বাবু, আপনি যান, আপনার ঘরে যান। ঠিক আছে, এত ব্যস্ত হবার কিছু নেই। কি বলছেন অলোকেশ বাবু? ব্যস্ত হব না? বাড়িতে ডেকে এনে কি অবস্থা হচ্ছে আপনার। না, আপনারা ঘরে যান। ত্রিজিৎ বাবু, আপনি অলোকেশ বাবুকে নিয়ে যান। অলোকেশ ও আমি ঘরে চলে এলাম। কিছুক্ষণের মধ্যেই রূপকুমার এসে অলোকেশের হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেল, আর কিছু ওষুধ দিয়ে গেল। পরদিন সকালে মুরারিমোহন বাবু অলোকেশের কুশল জিজ্ঞেস করতে আমাদের ঘরে আসতেই অলোকেশ জিজ্ঞেস করল, আচ্ছা মুরারিমোহন বাবু, আপনার বাড়িতে কোনো ভেষজ গাছ মন্দিরের আশেপাশে কি ছিল? ভেষজ গাছ? হ্যাঁ, ভেষজ গাছ। তবে সে গাছ গুল্ম বা বৃক্ষ জাতীয় ছিল। ভেষজ গাছ? ওহো, মনে পড়েছে। মন্দিরের সামনের দিকের অংশে একটা নিম আর একটা কদম গাছ ছিল। কালবৈশাখী ঝড়ে সেই নিম গাছের মোটা ঢাল ভেঙে মন্দিরের চূড়ার ওপর পড়ে, তখন সেই গাছ কেটে ফেলা হয়। তার সাথে কদম গাছটিও কেটে ফেলা হয়। তখন আমার বাবা জীবিত ছিলেন, কিন্তু কেন বলুন তো? ওইটাই যে আপনার গুপ্তধনের ঠিকানা। আপনি লোক দিয়ে ঘুরিয়ে দেখুন, তবে গুপ্তধনের সেখানে থাকার সম্ভাবনা কম। কি বলছেন? কেন থাকবে না? কেউ যদি তুলে নিয়ে থাকে আগেই, তাহলে কিভাবে থাকবে সেখানে মুরারিমোহন বাবু? কে নিতে পারে অলোকেশ বাবু? এত কাছ থেকেও কি শূন্য হাতেই ফিরতে হবে? মুরারিমোহন বাবু, আমি আপনাকে হতাশ করার জন্য শুধু সত্যিটা জানালাম, তবে আমার উপর প্লিজ আস্থা রাখুন। সত্য উদ্ঘাটন না করে আমি ফিরব না। আর কথা না বলে মুরারিমোহন বাবু চলে গেলেন। দুজন লোক লাগিয়ে নির্দিষ্ট অঞ্চলে খোঁড়ার ব্যবস্থা করলেন মুরারিমোহন বাবু। ডান হাতে ব্যান্ডেজ জড়িয়ে অলোকেশ ও তার সাথে আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম। নরম মাটি খুঁড়তে সময় বেশি লাগলো না, কিন্তু যত দরকার তার থেকে বেশি খুঁড়েও কিছুই পাওয়া গেল না। মুরারিমোহন বাবুর মুখে হতাশা ফুটে উঠতে লাগলো। তিনি বললেন, না, কোনো লাভ নেই আর। অনেকদিন হলো প্রাপ্তির আশায় ছিলাম, কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি। অলোকেশ হঠাৎ এগিয়ে গেল পরিচারকের ঘরগুলোর দিকে। আমি আশা করেছিলাম সে সরাসরি দেবকুমারের ঘরেই তল্লাশি করতে যাবে, তালা ভেঙে। কিন্তু না, সে সোজা উপস্থিত হলো নবুর ঘরে। সে ঘরে তালা নেই। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে তক্তপোষের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে কাগজ মোড়া একটা কিছু বার করে আনলো, ক্ষতযুক্ত হাতে বেশ কষ্ট করে। নবু তখন বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিল। অলোকেশ সোজা বসবার ঘরে এসে টেবিলের ওপরে বস্তুটি রাখল। ঠং করে ধাতব্য শব্দ হলো। আমি এবং রায়বাড়ির সকলেই উৎসুক চোখে তাকিয়ে রইলাম সেদিকে। এমনকি মুরারিমোহন বাবুর স্ত্রীও দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকলো শতাব্দীর প্রাচীন গুপ্তধন উন্মোচন পর্ব। নিন মুরারিমোহন বাবু, এই আপনার গুপ্তধন। মুরারিমোহন বাবু এক রাশ উৎসাহে কাগজ সরাতেই বেরিয়ে এলো কালো হয়ে আসা তামার কলস, আর তার ঢাকনা খুলতেই সকলের চোখ ছানা ভরা।
কলসে ঠাসা মণিমাণিক্য খচিত সোনার অলংকার। মুরারিমোহনবাবু একেবারে আনন্দে আটখানা, বললেন, কি বলেছে, ধন্যবাদ দেব অলোকেশ বাবু। কিন্তু কিন্তু নবু আমার বাড়িতে সে এতদিন রয়েছে, সে কিনা শেষে এই কাজ করলো। মুরারিমোহনবাবু সবসময় যা চোখে দেখেন তা নাও হতে পারে। নবু সরল সাদাসিধা মানুষ, এই কাজ তার নয়। দাঁড়ান, ঠিকই জানবেন এই কাজ কার। হঠাৎ নবু ঘরে ঢুকে সমস্ত ব্যাপার দেখে হকচকিয়ে যায়, বলে, বাবু, দেবকুমার দাদাবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকান খুলতে যায়নি, বাড়িতেও নেই। আর খুঁজেও পাবেন না তাকে, অন্তত বেশ কিছুদিন তো বটেই। শেষে দেবকুমার? দেবকুমার নয়, দেবোত্তম, দেবোত্তম সেন। আপনি জানেন সবটাই? কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার কিছু নেই তো মুরারিমোহনবাবু, এটাই যে আমার কাজ। ওই আপনার হাতে এভাবে ছুঁড়ে মারলো? ছি ছি, এই দাম দিল আমার বিশ্বাসের। না না, সে আমায় জখম করেনি, করেছে এই গুপ্তধনের লোভে হাপিত্যেশ করা দ্বিতীয় অতিথি। কেবল বুদ্ধির ঘষা মাজার জন্য একজন জিতেছে, অপরজন হেরেছে, এই পার্থক্য। দ্বিতীয় অতিথি? হ্যাঁ, খুব শীঘ্রই তার প্রস্থানের খবর আপনি পাবেন। আর কি থাকতে পারি অলোকেশ বাবু? আমায় দয়া করে আর ধোঁয়াশার মধ্যে রাখবেন না, আপনি বলুন। আপনারই পড়ালেখা জানা এবছরের বিশ্বস্ত গাড়ি চালক। শেষমেশ গোলকো? আপনি কি করে জানলেন? দয়া করে আমাকে বলুন। সবকিছু জানতে নেই মুরারিমোহনবাবু, সংসারে শান্তি বজায় রাখতে কিছু কিছু জিনিস জেনে গিয়েও না জানাই ভালো। বাকিটা আপনার ভৃত্যদের আপনি কি শাস্তি দেবেন তা আপনার ব্যাপার। এবার উঠি মুরারিমোহনবাবু, অনেকগুলো দিন তো হলো আপনার বাড়িতে থেকে খেয়ে শরীরে একদম জং পড়ে গেছে। নমস্কার ত্রিজিৎ, চলো এবার ফিরি, অনেকদিন শহরের বাতাস খাইনি। আমরা উইলসন রোডের বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে চা খেতে খেতে বললাম, চোখ কান খোলা না রাখলে অপরাধী চিনব কিভাবে? সেদিন নবুর সাথে কথা বলার সময় আমি কাগজের মোড়ক থেকে কলসিটা উঁকি দিতে দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম নবুর ব্যবহারের বাসন। পরে যেদিন আমার হাতে কাটলো সেদিন রাতে দেবকুমার ওরফে দেবোত্তমের নির্লিপ্ত নিশ্চিন্ত মুখ দেখে আর তার সাজানো গোছানো বাচন ভঙ্গি দেখেই বুঝেছিলাম গুপ্তধন এখানে নেই, তা আগেই সরানো হয়ে গেছে। হয়তো আমরা ওখানে পৌঁছানোর আগেই কাজ করা হয়েছিল। মুরারিমোহনবাবুর সৎ দিদির সাথে সম্পর্ক মুরারিমোহনবাবুর স্ত্রীর আপত্তিতেই নষ্ট হয়। দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও পরে কোনোভাবে তাদের দুরবস্থার কথা জানতে পেরে মুরারিমোহনবাবু একা হয়ে যাওয়া ভাগ্নেকে বাড়িতে আনেন। কিন্তু স্ত্রী ঝামেলা করতে পারে, দেবকুমারকে তাড়িয়ে দিতে পারে, এই আশঙ্কায় নাম পরিচয় ভাঁড়িয়ে তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। গুপ্তধনের সূত্র খুঁজে পেলে মুরারিমোহনবাবু ভেবেছিলেন গুপ্তধন উদ্ধার করে কিছু অংশ ভাগ্নে দেবকুমারকে দেবেন। সেই মতো এগোতেও থাকেন, কিন্তু তীব্র বুদ্ধিসম্পন্ন দেবকুমার মামার উপর ভরসা না করে সমস্ত গুপ্তধন আত্মসাৎ করা ঠিক মনে করে। তাই আরো বেশি করে নথি ঘেঁটে নিশ্চিত হয় গুপ্তধন আছে। এরপর মাঝে মাঝেই রাত্রে চেষ্টা করতে থাকে সঠিক স্থান চিহ্নিত করার। তাকে মুরারিমোহনবাবুর স্ত্রী দুদিন দেখে ফেলে। মুরারিমোহনবাবুর স্ত্রীর দেবকুমারের উপর সন্দেহ হলেও নাম পরিবর্তন করায় তিনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারছিলেন না সেই তার সৎ ননদের বংশধর কিনা। তবে সেই ঘটনার পর তিনিও রাতে সজাগ হয়ে বাড়ি পাহারা দিতেন। দেবকুমার ঘটনাটাকে সাধারণ চোর প্রমাণ করতে কয়েকটি জিনিস সরিয়ে ফেলে। সবাই ভাবে চোরই এসেছিল। এরপর আসে সেই দিন যেদিন দেবকুমার সঠিক স্থান চিহ্নিত করে ফেলে। আমরা না জানলেও দেবকুমার জানতো ওই বাড়িতে কোথায় সেই ভেষজ উদ্ভিদ আছে। তাই তার সূত্র মিলিয়ে লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। তারপর সুযোগ বুঝে সেই গুপ্তধন তুলে ফেলে। প্রথমে নিজের ঘরে রাখলেও আমরা এসে পড়ায় সে নবুর ঘরে রেখে আসে। নবু বাড়ির কাজে এতই ব্যস্ত যে ঘরে ঘুমানোর সময় ছাড়া থাকতো না। দেবকুমার পালালো না কেন? আগেই তো সব নিয়ে পালিয়ে যেতে পারত। আমরা হঠাৎ গিয়ে পড়ায় সেই কাজ করতে পারেনি। ও জানতো গুপ্তধন নিয়ে পালিয়ে গেলে ও ধরা পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে। কাল রাতের ঘটনার পর বাড়িতে থাকতে আর ভরসা হয়নি, কারণ বুঝেছিল আরো অনেকে মরিয়া হয়ে উঠেছে ওই সম্পদ লাভ করতে।
নবুর ঘর থেকে কলসিটা বার করার সুযোগ তার হয়নি। ও এতটাই চতুর যে আমি যে কি করতে চলেছি তার একটা আন্দাজও করেছিল। মুরারিমোহন বাবু আমাদের মধ্যে কথোপকথন বিষয়ে তার সাথে আলোচনা করতেন, তাই আন্দাজ করতে সুবিধা হয় তার। চোর হয়ে ধরা পড়ার থেকে পালানোই উপযুক্ত কাজ মনে হয় তার। কাল রাতে কে আক্রমণ করলো তাহলে? বাইরের কেউ? খুব সম্ভবত গোলক। গোলকেরও নজর ছিল ওই গুপ্তধনে, কিন্তু তার পক্ষে সম্ভব ছিল না নিজে ধাঁধার সমাধান করে। তাই সব সময় আমাদের দরজায় আড়ি পাতত, আমাদের কথা মন দিয়ে শুনত। কারো বাধ্য হয়ে আমাকে রক্তাক্ত করেছে, না হলেও পালাতে পারতো না, চাকরিটাও যেত। আর ওই ছন্দের চিরকুট কে লিখতো বলো তো? দুদিন দুজন লিখেছিল। প্রথমটা দেবকুমার নিজের ভাগটা সুরক্ষিত করতে, আর দ্বিতীয়টা হতে পারে মুরারিমোহন বাবুর স্ত্রী, যাতে গুপ্তধনের এক কণাও রায়বাড়ির বাইরে, বিশেষ করে সেন বংশের কারো কাছে না যায় তা নিশ্চিত করতে। যেহেতু উনি আগেই দেবকুমারের গতিবিধি সন্দেহ করেছিলেন, আর মুরারিমোহন বাবু যেহেতু গুপ্তধনের সন্ধান পেতেই বাড়ি শুদ্ধ সবাইকে বিষয়টা জানিয়েছেন, তাই এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একেই বলে সর্ষের মধ্যে ভূত, বুঝলে ত্রিজিৎ? এরই মধ্যে পটিরাম এসে একটা চিঠি অলোকেশের হাতে দেয়। তা পড়ে অলোকেশের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, বলে, আরে রত্নাবতীর চিঠি এসেছে, ওরা দুদিন পরেই আসছে লিখেছে। খোকার জন্য বেশ কয়েকদিন ধরে মনটা বড় খারাপ করছে। সত্যি অনেকগুলো দিন হয়ে গেল ওকে দেখিনি। সত্যি অপরাধী খুঁজে বার করা অলোকেশের পিতৃস্নেহ দেখে অজানা এক খুশিতে মনটা ভরে যায়। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক রাজপ্রতাপ বসুর কলমে রায়বাড়ির গুপ্তধন।